আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের কি অবস্থা, কেমন আছো? ক্লাস কি যাচ্ছে? হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করে দিই। হ্যাঁ, তো আজকে আমাদের বিষয় হচ্ছে ফাইন্যান্সের ষষ্ঠ অধ্যায় কি ভাই? দীর্ঘমেয়াদী অর্থায়ন। কি ভাই? দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা যদি একটু যাই, এই দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি ভাই? দীর্ঘমেয়াদী অর্থায়নটা বলতে বোঝায় যে আমি যখন কোনো একটা প্রকল্প, অর্থাৎ আমি যদি কোনো একটা প্রতিষ্ঠানের কথা হিসাব করি, যে একটা প্রতিষ্ঠান তার দীর্ঘমেয়াদী যে কি বলে আয়গুলো বা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যয়গুলো কোন ফান্ড থেকে করবে, কোন ফান্ড থেকে নিয়ে আসবে, এই ধরনের যত প্রকার ডিসিশন আছে সেটা যেটার মাধ্যমে নেয় সেটা কি ভাইয়া? দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে নেয়। ঠিক আছে? তো দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে আমরা বড় বড় ব্যয় কীরকম, ধরো যে সকল ব্যয় হচ্ছে তেমন দীর্ঘমেয়াদী হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধরো আমি আসবাবপত্র কিনবো, কি কিনবো? আসবাবপত্র কিনবো। হ্যাঁ, তো এটা কি এমন যে আমি ডে বাই ডে এটা কিনি? না, এটা কিন্তু এক ধরনের কি সম্পদ না। সো এইটা কিন্তু দেখা যাইতেছে যে কোনো ফার্নিচার বা অফিস সরঞ্জাম এগুলো কিন্তু আমি একটা লং টার্মের জন্য কিনি। সো এই ধরনের লং টার্ম জিনিস যে কিনতেছি সেটা কোথা থেকে কিনবো, ওই টাকাটা আমি কোথা থেকে পাবো, কতটুক পর্যন্ত আমি টাকা ব্যয় করব এই ধরনের জিনিস কেনার জন্য, তো এই সব কিছুই ভাইয়া দীর্ঘমেয়াদী অর্থায়নে আছে। ঠিক আছে? মূলত এই চ্যাপ্টারটাতে ম্যাথমেটিক্যালি যদি আমি হিসাব করি, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল হিসাব করলে শুধুমাত্র তোমাদের যে বন্ড আছে না, বন্ডের মূল্য, বর্তমান মূল্য, এগুলো বের করে দ্যাট হচ্ছে ডিসিশন মেকিংটা বোঝায়। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল হিসাবে। ঠিক আছে? আমি যদি একটু যাই তোমাদের সাজেশনে, সেই ক্ষেত্রে তোমরা বুঝবা। এই অধ্যায় থেকে তোমাদের সিকিউ পার্ট, হ্যাঁ, সিকিউ পার্টে শুধুমাত্র 4-5টা জিনিস আসে। 4-5টা জিনিস কি কি ভাই? যে বন্ডের বর্তমান মূল্য, সেটা যে কোনো বন্ডেরই হোক না কেন। আবার হচ্ছে তোমার এই যে জিরো কুপন বন্ড আসে, জিরো কুপন বন্ড, হ্যাঁ, দেন হচ্ছে তোমার চিরস্থায়ী বন্ড, দেন হচ্ছে তোমার ওয়াইটিএম বা হচ্ছে ওয়াইটিসি, এই টাইপের যে সকল প্রশ্ন আসে সিকিউতে, এই 5-6টাই, এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। বাট ইন্টারেস্টিংলি এমসিকিউ যখন আমি করতে যাব না ভাই, আমরা যখন এমসিকিউ সলভ করতে যাব তখন দেখবো কি আমাদের এই যে শেয়ার বলো, দেন হচ্ছে বন্ড বলো, দেন এই দীর্ঘমেয়াদী অর্থায়ন বলো, ঠিক আছে, এই সব কিছুই টুকটাক হয়ে থাকে। এমসিকিউ পার্টটাতে একটু ভ্যারাইটি থাকে, বাট সিকিউ পার্টটা এই যে 4-5টা বলছি ভাই, এই 4-5টার বাইরে আসে না। এটা তুমি 100% লিখে রাখতে পারো, 100%, হ্যাঁ, 100% লিখে রাখতে পারো। সো তোমার এই অধ্যায় থেকে সাজেশন খুবই ছোট, এবং এই অধ্যায়টাও আসলে খুবই ছোট, 6-7টার অঙ্ক। তোমাকে আমি যদি 2টা সৃজনশীলেই 2টা সিকিউতে ভ্যান নিয়ে আসছি, ঠিক আছে, যে তুমি 2টা সিকিউ করলেই এই চ্যাপ্টারে যত প্রকার সিকিউ আসতে পারে সব ব্যাপারে আইডিয়া পেয়ে যাবে, এবং এই চ্যাপ্টারে ইনশাল্লাহ কোনো সিকিউতে আটকাবে না। ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমরা এমসিকিউতে চলে যাই। দেখো, এমসিকিউতে প্রথমে কি আছে, যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিনিয়োগের উদ্দেশ্য সংগৃহীত তহবিলকে কি বলা হয়? আগেই বলছি ভাইয়া যে আমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করব, সেখানকার স্থায়ী ক্রয় বা বিনিয়োগ, অর্থাৎ আমি কোনো কিছু একটা কিনতেছি বা বিনিয়োগ করতেছি, এই ধরনের যত প্রকার তহবিল সংগ্রহ করা এবং সেটা বন্টন করা, এই সকল কিছু কোন ধরনের অর্থায়নের মধ্যে পড়ে? এটা ভাইয়া দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে পড়ে। কোন অর্থায়ন ভাইয়া? দীর্ঘমেয়াদী অর্থায়ন। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে। সেকেন্ডলি কি বলছে দেখো, যে দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কি? দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কি?
দেখো দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাহ্যিক, একটা কি ভাইয়া বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বাহ্যিক উৎস কোনগুলা? বাহ্যিক উৎসগুলো হইতেছে যে তোমার শেয়ার আছে না, অর্থাৎ কারোর থেকে টাকা নেওয়া, দেন হচ্ছে তোমার এই যে ঋণ, হ্যাঁ, এগুলো হচ্ছে বাহ্যিক উৎস। আর অভ্যন্তরীণ উৎস কি? অবন্টিত মুনাফা, অবন্টিত মুনাফা, বা হচ্ছে ওই যে সঞ্চিতিগুলা, সাধারণ সঞ্চিতি, বিভিন্ন সঞ্চিতি রাখি না উন্নয়নের জন্য, তো এই ধরনের জিনিসপাতিগুলা হচ্ছে এই যে এগুলো হচ্ছে বাহ্যিক, শেয়ার বলো বা ঋণপত্র বলো। আর যেটা হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ আমার কোম্পানির ভিতর থেকে যে অর্থায়নগুলো করি সেটা হচ্ছে ভাইয়া আমার অভ্যন্তরীণ উৎস। ঠিক আছে, সো বাহ্যিক উৎস অভ্যন্তরীণ উৎসের মধ্যে পার্থক্য বুঝতে পারছি, এই পার্টটা ক্লিয়ার? এখানে কারো কোনো সমস্যা নাই? ওকে, তাহলে এখন বলো তো, তাহলে এই দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কি? সাধারণ শেয়ার কি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস? না, এটা বাহ্যিক ভাইয়া। দেখো এটা দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, কিন্তু অভ্যন্তরীণ উৎস না, এটা বাহ্যিক উৎস। কি উৎস? এটা একটা বাহ্যিক উৎস, হ্যাঁ, মাথায় রাখবা। দেন অবন্টিত মুনাফা, এটা অবশ্যই একটা অভ্যন্তরীণ উৎস। দেন অবচয় তহবিল, এটাও কি ভাইয়া একটা অভ্যন্তরীণ উৎস। তাহলে আমি অ্যান্সার কি পাচ্ছি? 2 আর 3। অ্যান্সার কি পাচ্ছি? 2 আর 3। আমার 2 আর 3 কোথায় আছে? গতে। তাহলে আমার গ অ্যান্সার, আমার গ অ্যান্সার। ঠিক আছে, সো এই হচ্ছে হিসাব নিকাশ। আচ্ছা, দ্য নেক্সট 3। দেখো 3 কি বলছে? নিচের কোনটি অভ্যন্তরীণ উৎসের মানে অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? নিচের কোনটা? বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, বীমা কোম্পানি, তিনোটাই। হ্যাঁ, বীমা কোম্পানি তো আমার মানে বাহ্যিক উৎস না। সো এই যে বিনিয়োগ ব্যাংক বলো বা বাণিজ্যিক ব্যাংক বলো, এগুলো বাণিজ্যিক, সরি বাহ্যিক। হ্যাঁ, আর সাধারণ সঞ্চিতিটা, এটা কিভাবে সাধারণ সঞ্চিতি? কি ওই যে আমার উন্নয়নের জন্য আমি যে ফান্ডটা রাখি, ঠিক আছে। সো অবচয় তহবিল কি ভাই? এটা একটা অভ্যন্তরীণ উৎস। অবচয় তহবিলটা একটা কি ভাই? অভ্যন্তরীণ উৎস। ওই যে আমি তোমার বুঝাই, ধরো আমি হচ্ছে একটা আসবাবপত্র কিনলাম, বা ধরো আমি হচ্ছে একটা কি কিনলাম, কি বলবো, দালান। সাপোজ ধরো আমি কি কিনছি, একটা দালান কিনছি, হ্যাঁ, যে আমার অফিসের জন্য আমি এই জিনিসটা কিনছি। তো এটার একটা ডেপ্রিসিয়েশন আছে না, বা অবচয় আছে না, যে প্রতি বছর ধরো আমি জিনিসটা দালানটা কিনছি হচ্ছে 100 টাকা দিয়ে, তো প্রতি বছর 1 টাকা করে যাবে বা 10 টাকা করে যাবে, কত টাকা? 10 টাকা করে ডেপ্রিসিয়েশন হবে বা হচ্ছে অবচয় হবে। তো আমার যদি 10 টাকা করে অবচয় হয়, সেই ক্ষেত্রে 10 বছরের মধ্যে আমার দালানটা শেষ হয়ে যাবে না? সো এই যে অবচয়টা হচ্ছে, এই অবচয়ের জন্য আমার কি প্রতি মাসে 10,000 টাকা করে খরচ যাচ্ছে না? এই যে এই টাকাটা আমি কোথায় পাবো? ওইটা আমি যখন ওই যে আমার নিট মুনাফা আসে সেখানের মধ্যে ওই যে অবচয়টা বাতিল দেয় না, কি করি, যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এই যে পুঞ্জীবিত অবচয় হিসাবটা, এটা কোথা থেকে নিয়ে আসছি? আমার যে এই অবচয় তহবিল, এখান থেকে এই টাকাটা ওই তহবিলটা থেকে যায়, এটার জন্য আলাদা একটা তহবিল করে রাখি। বুঝতে পারছি যে অবচয় তহবিলটা কি? ওকে, সো 4 নম্বর দেখো কি বলছে, যে নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস নয়? অর্থাৎ অভ্যন্তরীণ উৎস না কোনটা? সংরক্ষিত মুনাফা, হ্যাঁ। ইজারা অর্থায়ন, না। অবচয় তহবিল, হ্যাঁ। লভ্যাংশ সমতাকরণ তহবিল, হ্যাঁ। আচ্ছা দেখো এই তিনোটা, হ্যাঁ, এই যে এই তিনোটা ক, গ, ঘ, এই তিনোটাই কিন্তু ভাইয়া অভ্যন্তরীণ উৎস। কি উৎস ভাইয়া? অভ্যন্তরীণ। হ্যাঁ, আমার অভ্যন্তরীণ না কোনটা? এই যে ইজারা। ইজারা, তাহলে আমার রাইট অ্যান্সার কি? আমার রাইট অ্যান্সার হচ্ছে ইজারা অর্থায়ন। ঠিক আছে, 4-এর অ্যান্সার খ। 4-এর অ্যান্সার কি? খ। 3 অধ্যায়ের প্রত্যেকটা সূত্র বেসিক সহ বোঝানোর ক্লাস দিলে ভাই ভালো হতো। 3 নম্বর চ্যাপ্টার তো করানো হয়েছে, আর বেসিক সহ, আচ্ছা মানে তুমি চাইতেছো হচ্ছে সবগুলা সূত্র একটা জায়গার মধ্যে আছে,
এবং সেটা নিয়ে একটা ক্লাস হোক, তাই তো? তাহলে একটা কাজ করা যেতে পারে, যে কাজটা করা যেতে পারে যদি তোমরা বলো সেক্ষেত্রে যে পড়ানোর শেষে, মানে তোমাদের হচ্ছে ক্লাসগুলো শেষে যতগুলো ক্লাস আছে, ধরো ফার্স্ট পেপার পড়াইছি, ফার্স্ট পেপার পড়ানোর শেষে তোমাদের একটা সাজেশন ক্লাস গেল। হ্যাঁ, তো সাজেশন ক্লাসের মধ্যে হচ্ছে তোমাদের সকল সূত্র এবং আসার মতো ক খ, সূত্র এবং আসার মতো ক খ এটা দেওয়া গেল। এটা আমি তোমাদেরকে হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলছি যে এরকম একটা ইনশাল্লাহ দিব। সো তোমরা বললে ফাইন্যান্সের জন্য তাহলে এরকম একটা দিয়ে দিব। সবগুলো ক্লাস শেষ হলে দেন হচ্ছে একটা সাজেশন ক্লাস যাবে, এগুলোর মধ্যে প্রত্যেকটা সূত্র ইন ডিটেলসে, মানে কোনটা কিসের জন্য লাগতেছে সেটা, অ্যান্ড ক খ গুলা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, যেহেতু একমত, ওকে দিয়ে দিব, প্যারা নেই। তা ক্লাস মানে তোমাদের এই পড়ানোর শেষে ফার্স্ট পেপার, ফাইন্যান্সের পড়ানোর শেষে আমি ফার্স্ট পেপারটা দিয়ে দেবো, আর ম্যানেজমেন্ট সম্ভবত তোমাদের সাথে আর 3-4টা ক্লাস হবে, ওইটার পরে দিয়ে দিব। তোমাদের যেটা লাগবে খালি বলবা, ভাইয়াদের বলবা, তাইলে দিব, প্যারা নেই। আমরা চাই তোমরা রেজাল্ট ভালো করান। তোমাদের রেজাল্ট ভালো করার জন্য যদি তোমাদের সবকিছু এরকম গুলায় খাওয়াই দিতে হয়, সব গুলায় খাওয়াই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো 5 নম্বর কি বলছো, দেখো দীর্ঘমেয়াদী মূলধনের উৎস হলো, দীর্ঘমেয়াদী মূলধনের উৎস হলো। দেখো দীর্ঘমেয়াদী এখানে কিন্তু বলে না যে বাহ্যিক উৎস নাকি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, এরকম কি বলে দিছে আলাদা করে? বলে দেয় নাই। যদি কোনো কিছু না বলা থাকে দীর্ঘমেয়াদী মূলধনের উৎস, তাহলে সাধারণ শেয়ারও আছে, অগ্রাধিকার শেয়ারও আছে, আমার ঋণ মূলধন আছে, ওই যে বন্ড বা এই টাইপের যে ঋণগুলো নিয়ে থাকি, ঠিক আছে, ওইটার মাধ্যমে। তাহলে আমার অ্যান্সার কি ভাই? ঘ। জি আমাদের সাজেশন দরকার, ওকে ঠিক আছে, দিয়ে দেবো ভাই, কোনো প্যারা নেই। দেখো 6 নাম্বার কি বলছে, একটি কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে যে কাজগুলো করে থাকে তা হলো, যে একটা কোম্পানি কি ভাই একটা দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে কি কি কাজ করে? অফিসের আসবাবপত্র ক্রয় করে, হ্যাঁ। মেশিনারিজ ক্রয় করে, হ্যাঁ। কোম্পানি সম্প্রসারণ করে, হ্যাঁ। তিনোটা কাজই কিন্তু দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের সাথে রিলেটেড, তাই দীর্ঘমেয়াদী অর্থায়ন এই 3টা কাজ করে থাকে। ঠিক আছে, নেক্সট ভাইয়া, আপনারা যারা বলতেছেন ঠিক আছে বেসিক ক্লিয়ার করে এরপর ক্লাস নিতে, প্রথম কথা হচ্ছে আপনাদের বেসিক ক্লিয়ারের জন্য রেকর্ডেড ক্লাস করে দেওয়া আছে। আপনাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছিল সেই ক্লাসগুলো করতে, আপনারা করেন নাই, ভুল আপনাদের, প্রথম কথা। দ্বিতীয় কথা, এরপরও ভাইয়ারা হচ্ছে নিব, যেহেতু আজকে বলছেন, তো ইমিডিয়েটলি অ্যাকশনে তো যাওয়া যাবে না, একটা তো রুটিন আছে, সবকিছু একটা প্রসিডিওর আছে, তো এই প্রসিডিওর মেনটেন করেই হচ্ছে দিতে হবে। আপনার যদি বলেন ঠিক আছে আমি হচ্ছে একটা পিডিএফ বানায় দেওয়া দিতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে ওটার উপরে বোঝানোর যে ক্লাসটা সেটা হবে না, ঠিক আছে? তো সময় আমাদেরও দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, কারণ সময় আমি জানি কম, কিছু করার নাই, বাট হিসাবটা হচ্ছে এটাই ভাইয়া, ঠিক আছে? তো যারা হচ্ছে পরে আসছেন আপনাদেরকে বলবো যে আপনাদেরকে বেসিক ক্লিয়ারের জন্য আপনাদের হচ্ছে অলরেডি যারা ক্লাস করতেছেন, ঠিক আছে, তাদের বেসিক ক্লিয়ারেন্স ক্লাস দেওয়া আছে, রেকর্ডেড আকারে দেওয়া আছে, ঠিক আছে? ওইগুলোর জন্য আপনাদেরকে 1 মাস সময়ও দেওয়া হয়েছে। তো যারা যারা তখন পড়েন নাই তাদেরই হচ্ছে এখন একটু ইস্যু হচ্ছে। যেহেতু ইস্যু হচ্ছে সেক্ষেত্রে করণীয় কি, ধৈর্য সহকারে যা পড়ানো হচ্ছে বর্তমানে সেটা পড়া অ্যাটলিস্ট, দেন বাকিটা করা। কারণ এখানের মধ্যে যেগুলো পড়াইতেছি ভাইয়া কি, ধরো আমি যদি এখন সিকিউর কথাও বলি, সিকিউর মধ্যে ধরো 2টা সিকিউ আছে, 2টা সিকিউ যদি করো, আজকের ক্লাসে 2টা সিকিউ করো, তোমার এই চ্যাপ্টারের কোনো সিকিউ আর করতে হবে না, কারণ একটা সিকিউর মধ্যে সবগুলো সিকিউ করে দিয়েছি। তুমি বাসায় গিয়ে জাস্ট 2টা-3টা মানে সিকিউ প্র্যাকটিস করবে, দ্যাটস ইট। সো এখানে তো সিকিউগুলো বুঝাই দিবই, তাই না? ম্যাথ তো করবোই, ম্যাথ তো আর এমন না যে থিওরির মতো মুখে মুখে বলে দিলে হবে, ম্যাথ যখন করবো তখন তো দেখবাই। সো একটু সময় দিতে হবে আমাদেরকেও, একটু সময় আপনাদেরকেও নিতে হবে, ঠিক আছে? ওইখানে ভালোভাবে সূত্র দেওয়া নাই, মানে কোন ক্লাসে সূত্র দেওয়া নাই? কোথায় বেসিক ক্লাস আল্লাহ, আপনারা বুঝলাম না, মানে আপনাদেরকে একটা 30 ডেজ প্ল্যান দেওয়া হয়েছিল না? একটা 30 ডেজ প্ল্যান দেওয়া হয়েছিল, তো এখানের মধ্যে আপনাদের হচ্ছে যত প্রকার ক্লাস আছে চ্যাপ্টার রিলেটেড সেটা দেওয়া ছিল।
আচ্ছা, সো হিসাবটা হচ্ছে কি, ক্লাসগুলা এই 30 দিনের জন্য একটা রুটিন দেওয়া হয়েছিল, আপনাদেরকে সবগুলো ক্লাস দেওয়া ছিল, ঠিক আছে? সো প্যানিক হওয়ার কিছু নেই, সব কিছুই আস্তে আস্তে পাবেন। একটা একটা অধ্যায় করে তো শুরু করছি, ধরো তোমার হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার স্টার্ট করছি, 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে 3টা ক্লাস নেওয়া হয়েছে, এবং 3টা ক্লাসে মোটামুটি ওইখানে যত প্রকার সিকিউ দরকার হয় তোমাদের জন্য, সেই সিকিউগুলো কিন্তু বোঝানো হয়েছে। তুমি চাচ্ছ হচ্ছে আলাদা করে একটা সূত্র, সেটাও দেওয়া হবে, ওইটা কোনো টেনশনের কোনো বিষয় না, ঠিক আছে? আজকেও যেমন দেখো, আজকে হচ্ছে 2টা সিকিউ আছে। তুমি, আচ্ছা আমি তোমাকে একটু সিকিউটা আগে দেখাই নি, তাহলে হয়তো একটু বুঝবা। এই যে দেখো ভাই, এটা হচ্ছে 2 নাম্বার সিকিউটা, হ্যাঁ? এই 2 নাম্বার সিকিউতে তোমার ওয়াইটিসি প্লাস হচ্ছে বন্ডের বন্ডের তোমার বার্ষিক ভিত্তিতে বার্ষিক সুদের মাধ্যমে যে বর্তমান মূল্যটা নির্ণয় করা হয় সেটা আসতেছে। এটা গেল প্রথম কথা, ঠিক আছে? এবার দেখো, এটা গেল প্রথম একটা সিকিউ। তার সেকেন্ডটা দেখো, এই যে এই সিকিউটার মধ্যে তোমার হচ্ছে ওয়াইটিএম প্লাস তোমার বন্ডের বর্তমান মূল্য তোমার হচ্ছে ওই যে অর্ধবার্ষিক যেটা, হ্যাঁ, যেটাতে হচ্ছে এম ইউজ হয়, ওকে। দেন হচ্ছে তোমার চিরস্থায়ী বন্ড, হ্যাঁ, চিরস্থায়ী প্লাস হচ্ছে জিরো কুপন। তো তুমি চিন্তা করো, একটা সিকিউতে 4 টাইপের অঙ্ক আছে, সেকেন্ড নাম্বার সিকিউতে 2 টাইপের অঙ্ক আছে, এই টোটাল 6 টাইপের অঙ্ক করলে, এই 6 টাইপের অঙ্ক করলে আমি লিখে দিতে পারবো তোমার যে বোর্ডই হোক না কেন এর বাহিরে সিকিউ আসবে না। আমি যদি 2টা সিকিউ তোমাদের করায় দিই, তাহলে এই 2টা সিকিউর জন্য যে 6টা সূত্র ইউজ করবো, এই 6টা সূত্রের বাইরে কোনো সূত্র লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, এই তো সাওয়াতা সারাজে, ঠিক আছে, ওইখানে দেওয়া আছে। সো ওই 30 ডেজ প্ল্যানের মধ্যে দেওয়া আছে, ওইটা হচ্ছে তোমাদের বেসিকের জন্য। এখন টেস্ট পেপার সলভের মধ্যে ভাইয়া দেখো 2টা সিকিউ আনছি, 2টা সিকিউতে কিন্তু তোমার এই 6টা টাইপ কভার করে ফেলতেছে, এবং এই 6 টাইপের বাইরে কোনো প্রশ্ন হবে না এই অধ্যায় থেকে। তাহলে তোমার আর সিকিউ, হ্যাঁ তুমি চাইছো ওইটা দেওয়া যাবে, বাট তুমি আর বলো যে আর সূত্র দিয়ে কি করবা, ঠিক আছে? তোমার যে তখন 3rd নাম্বার চ্যাপ্টারটাও পড়াইছি ভাই, ওইখানের মধ্যে যেগুলো দিছি মোটামুটি ওইটা যদি পড়ো, হ্যাঁ 2টা থেকে 3টি ক্লাস, সেখানে অঙ্ক রয়েছে 2-3 নিয়মের, কিন্তু 3 অধ্যায়। আচ্ছা দেখো, ও তুমি যেটা বলতেছো প্রত্যেক টাইপ থেকে, এখন দেখো ভাই আমি তোমাদেরকে বুঝাই ব্যাপারটা হচ্ছে, তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি। এখন তোমার কোশ্চেনের অ্যান্সারটা দিই। তোমার হচ্ছে ওই যে, তোমার সাপোজ ধরো এফবিএ, হ্যাঁ, এফবিএ একটা হচ্ছে তোমার অগ্রিম অ্যানুইটি, একটা হচ্ছে বার্ষিক অ্যানুইটি। আবার ধরো পিভিএ আছে তোমার ধরো অগ্রিম বার্ষিক, তাই তো? হিসাবটা তো এটাই। সো যেটা করা হয়েছে যে ধরো একটা পিভি এর নর্মালটা করা হয়েছে, যে অগ্রিমটা করা হয়েছে পিভিএ অগ্রিম, তাহলে বার্ষিকেরটার ক্ষেত্রে কি হবে? বার্ষিকের ক্ষেত্রে অগ্রিমের যে লাস্টের যে পার্টটা থাকে, হ্যাঁ, I+1/IM, ঠিক আছে, এই পার্টটা জাস্ট থাকে না। এটা ক্লাসের মধ্যে বলে দিছি যে যেহেতু এই সূত্র অগ্রিমেরটা, এটা সূত্র যদি বার্ষিক আসতো সেই ক্ষেত্রে জাস্ট এই সূত্রটা আসবে না, এই পার্টটা আসবে না, যে 1+I/M, হ্যাঁ, এতটুকু আসবে না, এমন করে বুঝাই দেওয়া হয়েছে, ঠিক আছে? যে অগ্রিমে যেহেতু এটা আসে, বার্ষিকে তাহলে এটা আসবে না, এভাবে বলে দেওয়া হয়েছে। তুমি যেটা বলছো একদম প্রত্যেকটা টাইপের অঙ্ক, হ্যাঁ ওইটা আমি এগ্রি করি, কিন্তু যেই টাইপ তোমার দরকার
তোমার পরীক্ষা আসার মতো ওইগুলোর প্রত্যেকটা টাইপ করানো হয়েছে, বুঝতে পারছি? ঠিক আছে, এরপর তুমি নিয়ম চাইছো, কোনো সমস্যা নেই, ভাই দিব, প্যারা নিও না, চিল, খালি মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে হবে। এখন যেটা করাচ্ছি, এখনের যে ক্লাসগুলো করতেছো এই ক্লাসগুলো করো। আমি বলতেছি তোমার সিকিউতে কত, 11 না, 11টা না, 11টার মধ্যে 7টা তো তোমার দিতে হবে। তুমি 11টার মধ্যে না হলে 9টা থেকে 10টা কমন পাবা, বলে দিলাম। যে টাইপ করাচ্ছি এই টাইপগুলার প্রত্যেকটা টাইপ যদি তুমি করো, আমার ক্লাসগুলো এই যে মানে টেস্ট পেপার সলভের ক্লাসগুলোই করো, তাইলে তোমার ওই 11টার মধ্যে 7টার জায়গায় আমি বলে দিছি কত, 9টা থেকে 10টা কমন পাবা। একটা সৃজনশীল এমন থাকতে পারে যেটা কমন পাবা না, এটা স্বাভাবিক। ঠিক আছে, একটা বা দুইটা, সর্বোচ্চ গেলে 2টা থাকবে, বাট 9টার মতো তুমি কমন পাবা, ডিরেক্ট কমন পাবা। যে এই টাইপ, এই যেটা করাইছে ক্লাসে এই টাইপেরই অঙ্ক আসছে, খালি হয়তো নাম্বার চেঞ্জ, এখানে 1000 টাকা, এখানে হয়তো 1200 টাকা দিয়ে দিছে, দ্যাটস ইট। নাম্বার চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না, এটাই। বুঝতে পারছি? আচ্ছা, যেখানে ছিলাম, আচ্ছা এটাও তো করানো হয়েছে না, 5-6। ওকে, 7 নম্বর দেখো, নিচের কোনটি ঝুঁকিমুক্ত সিকিউরিটি? নিচের কোনটি ঝুঁকিমুক্ত সিকিউরিটি? দেখো অ্যান্সার হচ্ছে ট্রেজারি বিল। আচ্ছা, তোমাদের একটু কনফিউশন হইতে পারে যে ভাই ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ড এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ওকে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এমসিকিউটা করো, এমসিকিউটা শেষ করো, তাহলে তোমাদের হচ্ছে আমি হাতে লিখে বুঝাই দিব না, যাও যতটুকু পারি, কারণ এই অধ্যায়ের তো সূত্র কম, হাতে লিখে বুঝাই দিব যে কোনটার ক্ষেত্রে কোন সূত্র, বা তোমরা হচ্ছে এই এমসিকিউর মধ্যে কয়েকটা পাওয়া যাবে, আপনার নাই 6টাই সূত্র আছে, মনে করো সিকিউতে আসার মতো 6টা সূত্র, 6টা, জাস্ট 6টা। হ্যাঁ, সিকিউতে আসার মতো 6টা সূত্র আছে, 6টা সূত্র ভাইয়া দেখাই দিব সিকিউ করার আগে, প্যারা নিও না। আচ্ছা, যেখানে ছিলাম যে ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ড এই দুটার মধ্যে পার্থক্য আছে, এটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে ভাই স্বল্প মেয়াদি, হ্যাঁ, ট্রেজারি বিলটা কি ভাই স্বল্প মেয়াদি, আর ট্রেজারি বন্ডটা কি ভাই দীর্ঘমেয়াদী, একটু মাথায় রাখবা, ঠিক আছে? মেইন পার্থক্য এখানে, মেইন পার্থক্যটা কি ভাই এখানে, যে ট্রেজারি বিলটা হচ্ছে স্বল্প মেয়াদি আর ট্রেজারি বন্ডটা ভাই দীর্ঘমেয়াদী, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে, 8 নম্বর দেখো, কোন বাজারে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়? কোন বাজারে অতালিকাভুক্ত মানে কোম্পানির শেয়ার ক্রয় বা বিক্রয় করা হয়? এটার অ্যান্সার কি বলো তো? 8 নম্বরটা অ্যান্সার কি পারবা? কোন বাজারে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়? হ্যাঁ, এই তো, ভেরি গুড, ওটিসি, ওটিসি, ঠিক আছে, মাথায় থাকবে। ওকে, যে আমার অতালিকাভুক্ত কোম্পানিগুলো আছে সেগুলার ক্রয় বিক্রয় মানে সেগুলোর শেয়ার কোথায় করা ক্রয় বিক্রয় করা হয়? আমার ওটিসি মার্কেটে, ঠিক আছে? আর যখন একদম ইনিশিয়ালি একটা কোম্পানি স্টার্ট হয়েছে, তখন সেটা প্রাইমারি বা প্রাথমিকে যায়। আর যখন ধরো আমি একটা কোম্পানি যখন একদম স্টার্ট হয়েছে তখন শেয়ার কিনছে, এখন ওই কোম্পানি ধরো আমি 10 টাকা করে কিনছিলাম, এখন ওই কোম্পানির শেয়ারের ভ্যালুয়েশন দাঁড়াইছে হচ্ছে 100 টাকা, এখন আমি বিক্রি করতে চাই, আমি যখন শেয়ারটা বিক্রি করব তখন সেটা আমার সেকেন্ডারি মার্কেটে, কোথায় ভাই?
সেকেন্ডারি মার্কেটে গিয়ে বিক্রি করতে হবে, ঠিক আছে, মাথায় রাখবা। তো প্রাইমারি হচ্ছে একদম নতুন কোম্পানির যখন ক্রয় বিক্রয় হচ্ছে সেটা, সেকেন্ডারি হচ্ছে যখন আমি মালিকানা হস্তান্তর করব, মালিকানা হস্তান্তর যখন করব তখন সেকেন্ডারি। আর অতালিকাভুক্ত যদি বলে তখন সেটা কি ভাই, ওটিসি, তখন সেটা কি ওটিসি, ঠিক আছে। ওকে, নেক্সট। নয় দেখো, জামানত যুক্ত ঋণপত্রকে কি বলা হয়? জামানত যুক্ত ঋণপত্রকে কি বলা হয়? শেয়ার, বন্ড, বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল। মাথায় রাখবে ভাইয়া, জামানত যুক্তটা হচ্ছে বন্ড, আর জামানত মুক্ত, জামানত মুক্ত যেটা সেটা হচ্ছে ডিবেঞ্চার, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে, বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য। জামানত যুক্তটা হচ্ছে বন্ড আর জামানত মুক্তটা হচ্ছে ডিবেঞ্চার, ঠিক আছে। ওকে, দেন ট্রেজারি বিল। ট্রেজারি বিল কি? এটা সরকার কর্তৃক ইস্যুকৃত, দেন হচ্ছে লিখিত মূল্যে বিকৃত, স্বল্প সুদের হারে সম্বলিত। তিনোটাই অ্যান্সার ভাইয়া। অ্যান্সার কি? তিনোটাই। তাহলে ঘ হচ্ছে আমার রাইট অ্যান্সার। কজ ট্রেজারি বিল সরকার কর্তৃক ইস্যুকৃত হয়, ট্রেজারি বিলের লিখিত মূল্যই বিকৃত হয় এবং সেটা স্বল্প সুদের হারে মানে সম্বলিত হয়ে থাকে, ঠিক আছে। ওকে, 11 দেখো, 11 কি বলছে? নিচের কোনটি সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড? নিচের কোনটি সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড বা সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলে? কুপন বন্ড, জিরো কুপন বন্ড, ট্রেজারি বন্ড, তলবিযোগ্য বন্ড। মাথায় রাখবা, সরকার কর্তৃক যে সকল বন্ডগুলো ইস্যু করা হয় সেগুলো কি ভাই? ট্রেজারি বন্ড, ঠিক আছে। আয় নিশ্চিত থাকে কোনটিতে? আয় নিশ্চিত থাকে কোনটিতে? সাধারণ শেয়ারে, সরকারি বন্ডে, সরকারি প্রতিষ্ঠানের শেয়ারে, কর্পোরেট বন্ডে। আয় নিশ্চিত থাকে হচ্ছে সরকারি বন্ডে, হ্যাঁ, আয় নিশ্চিত থাকে ভাই সরকারি বন্ডে। এটা একটু মাথায় রাখবা, ক্লিয়ার? ওকে, তাহলে আমার 12 অ্যান্সার হচ্ছে খ, তাই তো? তোমরা এখনো 9 পড়ে আসো, আই হায়, কি অনেক তাড়াতাড়ি গেলাম নাকি তোমরা পিছিয়ে ছিল? তেরো দেখে কি বলছে? নিচের কোন বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ নয়? মানে নিচের কোনটা, মানে নিচের কোন সংগঠনটা বন্ড ইস্যু করার মতো কোনো একটা প্রতিষ্ঠান না? এখানে কি বলছে যে সিটি কর্পোরেশন, যৌথ মূলধনী কোম্পানি, অংশীদারি ব্যবসা নাকি বৈদেশিক সরকার? অ্যান্সার হচ্ছে ভাই অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ না। অংশীদারি ব্যবসা বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ না, এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। দেন নেক্সট 14, চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে বার্ষিক সুদের পরিমাণ কি হয়? চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে বার্ষিক সুদের পরিমাণ কি হয়? চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে বার্ষিক সুদের পরিমাণ সবসময় কি হয় ভাইয়া? সমান হয়। কি হয়? সমান হয়, ঠিক আছে। এখানে কি হচ্ছে? সমান হচ্ছে, কজ এখানে যে আই, দেখো এই চিরস্থায়ী বন্ডের সূত্র কি? আই ডিভাইডেড বাই কেডি। কেডি হচ্ছে আমার ওই যে প্রয়োজনীয় আয়ের হার, হ্যাঁ, আর আমার আয় হচ্ছে আমার সুদের পরিমাণ, সুদের পরিমাণ। তো আমার এই বার্ষিক সুদের পরিমাণ সবসময় কি হয়? আয়টা কি হয়? সমান হয়। এবং আমার কেডিটা কি? প্রয়োজনীয় আয়ের হার, ঠিক আছে। এটা হচ্ছে আমার চলতি বন্ডের ক্ষেত্রে সূত্র। ওকে, আমার 14 অ্যান্সার কি পেলাম ভাইয়া? 14 অ্যান্সার পেলাম ঘ, ক্লিয়ার? পুনর দেখো, পুনর কি বলছে? মেয়াদ পূর্তির আগে কোন ধরনের বন্ডের টাকা পরিশোধ করা হয়? মেয়াদ পূর্তির আগে, দেখো মেয়াদ পূর্তির আগে তলবি বন্ড। তলবি বন্ড মানে হচ্ছে, তলবি বন্ড মানে হচ্ছে, ধরো তলবি বন্ড জিনিসটা কি এটা একটু বুঝো। যে ধরো আমি একটা বন্ডের মেয়াদ দেওয়া ছিল 5 বছর, এখন ধরো যার থেকে আমি বন্ডটা নিয়েছিলাম কোম্পানিতে ঋণপত্র হিসেবে দিছিল না? 3rd চ্যাপ্টারের পিডিএফ পাই নাই? আমি নিজে দেখছি 3rd চ্যাপ্টার পিডিএফ আপলোড করছে আমার সামনে, পিডিএফ বলে পাই নাই, কয় কি? আবার চেক করো, হইতে পারে তোমার হচ্ছে নেট কানেকশন বা হচ্ছে সার্ভারের কোনো ইস্যু হয়েছে, বাট চেক করে দেখো আছে, কজ আমি নিজে সামনে বসে আপলোড দেওয়াইছি,
আমার বলছে ঠিক আছে ভাই করাই দিব, আমি বলছি না এক্ষণ করতে হবে। পর আমার সামনে বসায় দেখলাম আপলোড করছে, চেক করো একটু কষ্ট করে, আবার একটু রিফ্রেশ করো বা কিছু করো, মানে লগ আউট করে আবার লগ ইন করো, তাহলে হয়তো পাবা। কজ আমার সামনেই দিছে, না যাওয়ার তো কথা না। দেখো তলবি বন্ড যেটা বলতেছিলাম, যে ধরো 5 বছরের জন্য আমি এক জায়গা থেকে বন্ড কিনছি, তো 3 বছরের মধ্যে আমি জিনিসটা কি ঋণপত্র, যে আমি ধরো ওই কোম্পানির টাকা লাগবে, ও আমার একটা দলিল দিল যে ভাই এই যে ধরেন আপনি হচ্ছে আমার 1 লাখ টাকা দিচ্ছেন, এটা দলিল পত্র, আমি আপনার কাছে 1 লাখ টাকা ঋণী আছি। ওর বলছে যে 5 বছর আপনাকে প্রতি মাসে আমি বা বছরে 10,000 টাকা বা 12,000 টাকা করে দিব। দেখা গেছে কি 3 বছরের মধ্যে ওর ব্যবসা পুরো একদম হাই ফাই হয়ে গেছে, 3 বছরের মধ্যে টাকা পয়সা হয়ে গেছে, ও এখন আর কোনো ঋণ রাখতে চাইতেছে না। ও আমার বললো যে ভাই আপনি এক কাজ করেন, আপনারা তো বলছিলাম প্রতি মাসে এমন এমন করে দিব, আপনার 5 বছর পর টাকা দিব, আমি এখনই আপনার পুরো টাকা দিতেছি, আর টাকার সাথে আরো কিছু এই যে এই এতটুকু মূল্য আমি আপনারা দিতেছি, ঠিক আছে। সো এই যে এই ধরনের বন্ডগুলো হইতেছে তলবি বন্ড, ঠিক আছে, যে মেয়াদ পূর্তির আগে ওই বন্ডটা কি করা হয়, টাকাটা পরিশোধ করা যায়, যদি এরকম কোনো বন্ড থাকে সেটা কি ভাইয়া তলবি বন্ড। 16 কি বলছে দেখো, নিচের কোনটি প্রত্যক্ষ ব্যয় মুক্ত বন্ড, নিচের কোনটি প্রত্যক্ষ ব্যয় মুক্ত বন্ড, ব্যয় মুক্ত নাকি যুক্ত হবে, অবশ্যই নিরাপত্তামূলক বন্ড, শূন্য কুপন বন্ড, আয় বন্ড, চিরস্থায়ী বন্ড, এটা ব্যয় মুক্ত না তো, যুক্ত হওয়ার কথা। প্রত্যক্ষ ব্যয় মুক্ত, প্রত্যক্ষ ব্যয় মুক্ত তো হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স নাই, না যুক্ত হবে, এটা একটু ভুল, হ্যাঁ এটা যুক্ত হবে। তাহলে এটার অ্যান্সার কি, শূন্য কুপন বন্ড, জিরো কুপন বন্ড। 16 অ্যান্সার হচ্ছে ভাই জিরো কুপন বন্ড, ঠিক আছে। হ্যাঁ 16 অ্যান্সার খ। নেক্সট, বেশি উপরে চলে গেল। সতেরো, মেয়াদ উল্লেখ থাকে না কোন বন্ডের, মেয়াদ উল্লেখ থাকে না কোন বন্ডের বলতো, পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য, অধিকার, পরিপক্ক। মেয়াদ থাকে না চিরস্থায়ী বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড, অর্থাৎ যে বন্ডের পরিশোধ করা যায় না, সারা জীবন যে বন্ডটা চলে, ঠিক আছে, যেটা কোনো মেয়াদ নাই। ওকে, একজন বিনিয়োগকারীর জন্য বন্ড ক্রয় লাভজনক যখন বন্ডের বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি হয়, বাজার মূল্য থেকে বর্তমান মূল্য কম হয়, বাজার মূল্য ও বর্তমান মূল্য সমান হয়। অ্যান্সার কি হবে বলতো, 18-র অ্যান্সার কি হবে, যে কখন, মানে একজন বিনিয়োগকারীর বন্ড লাভজনক হয় কখন, সে যদি তার বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি হয়, বাজার মূল্য থেকে বর্তমান মূল্য হচ্ছে কম হয়, নাকি হচ্ছে বাজার মূল্য ও বর্তমান মূল্য সমান হয়। অ্যান্সার কি, দেখো এই জিনিসটা একটু সবসময় মাথা রাখবা, ঠিক আছে। আমার এসভি, আমার এসভি হচ্ছে মুদ্রা কথা হচ্ছে আমার যে বাজার মূল্য, সোজা কথা যদি বলি যে আমার বাজার মূল্য, হ্যাঁ আমার এই বাজার মূল্য থেকে, বাজার মূল্য থেকে সর্বদা আমার বর্তমান মূল্য, কি মূল্য, বর্তমান মূল্য বেশি হইতে হবে বা সমান হইতে হবে। যদি সমান হয় তো সমান হইলো, লস হইলো না, বাট যদি বড় হয় তাহলে আমার জন্য লাভজনক। কিন্তু যদি এটা বাজার মূল্যটা বড় আর আমার বর্তমান মূল্যটা ছোট হয়, সেই ক্ষেত্রে এটা আমার জন্য লস, সেটা আমার জন্য কি লস। তাইলে নিচের কোনটা হবে ভাই, 1 আর 3, 1 আর 3 কই আছে, খতে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে খ। 18 অ্যান্সার কি ভাই, 18 অ্যান্সার খ, ঠিক আছে। ওকে, 19, 19 কি বলছে দেখো, যে বন্ডের উপর সুদ প্রদান করা হয় না তাকে কি বলে, যে বন্ডের উপর সুদ প্রদান করা হয় না তাকে কি বলে, কুপন বন্ড, জিরো কুপন বন্ড, বন্ধকি বন্ড, ট্রেজারি বন্ড। এটা খুবই ইজি, খুবই ইজি। যে বন্ডের উপর মানে সুদ দেওয়া হয় না, কোন বন্ডে সুদ দেওয়া হয় না, জিরো কুপন বন্ডে, কারণ এখানে কোনো কুপনই নাই, কুপন সুদের হারই নাই, তাই না। ওকে,
সো শূন্য কুপন বন্ডের বৈশিষ্ট্য কি? অভিহিত মূল্যে বিক্রি হয়, অবহারে বিক্রি হয়, কুপন হার থাকে না। অভিহিত মূল্যে বিক্রি হয়, সুদের মানে অবহারে বিক্রি হয়, কুপন হার থাকে না। অ্যান্সার কি ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে 2 আর 3। কখনোই জিরো কুপন বন্ড দেখবেন না যে অভিহিত মূল্যে ব্যবহৃত হয়েছে, বিক্রি হয়েছে, ঠিক আছে? এটা হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে কি? 2 আর 3 হচ্ছে খ, তাই তো? ওকে, একুশ। দেখো 21 কি বলছে? জিরো কুপন বন্ড এক ধরনের কি বন্ড? জিরো কুপন বন্ড এক ধরনের কি বন্ড? খোলা বন্ড, নিবন্ধিত বন্ড, রূপান্তরযোগ্য বন্ড, ডিপ ডিসকাউন্টেড বন্ড। অ্যান্সার কি হবে? যে জিরো কুপন বন্ড এক ধরনের কি বন্ড? জিরো কুপন বন্ড এক ধরনের কি বন্ড? 20-এর ঘ একজন বলতেছো, ঘ বলতেছো, খ বলতেছো। 21 কি? 21 হচ্ছে ভাই ডিপ ডিসকাউন্টেড বন্ড। 21 ডিপ ডিসকাউন্টেড বন্ড, মাথায় রাখবে, ঠিক আছে? ওকে। 22 জামানতবিহীন বন্ড কোনটি? জামানতবিহীন, একটা বলছিলাম কি জামানত যুক্ত, আরেকটা কি জামানতবিহীন। জামানতবিহীনটা কি বলছিলাম? ডিভেঞ্চার। জামানতবিহীনটা কি? ডিভেঞ্চার। ওকে। ওয়াইটিএম মানে কি? ওয়াইটিএম মানে কি? ইয়ার টু মান্থ, ইয়েল টু ম্যাচুরিটি, ইয়ার টু ম্যাচুরিটি, ইয়েল টু মান্থ। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? হ্যাঁ, ইয়ের টু ম্যাচুরিটি, ঠিক আছে? আবার ইয়ের টু ম্যাচুরিটি দিয়ে দিও না, এটা কিন্তু ভুল, ঠিক আছে? এই জিনিসটাতে কনফিউশন হো। অ্যান্সার হচ্ছে খ, গ না। ক্লিয়ার? ওকে। এই অঙ্ক চলে আসছে, দেখি অঙ্কে কি বলছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 24-25 নম্বর প্রশ্নের উত্তর দাও। শাপলা লিমিটেড বাজারে 12% সুদে 1000 টাকা সমমূল্যের বন্ড ইস্যু করে। ওকে, প্রথমত বলছে যে 12% সুদ 1000 টাকা সমমূল্যে বন্ড ইস্যু করছে, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1200 টাকা। আচ্ছা, বাজার মূল্যটা হচ্ছে 1200 টাকা। ওকে, বিনিয়োগকারীর প্রয়োজনীয় আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে 10%। ওকে, শাপলা লিমিটেডের বন্ডের চলতি আয়ের হার কত? চলতি আয়ের হার ভাইয়া দেখো, চলতি আয়ের হারটা কি? হ্যাঁ, চলতি আয়ের হার হচ্ছে আই ডিভাইডেড বাই হচ্ছে এসভি। আই ডিভাইডেড বাই কি ভাইয়া? এসভি। এটা একটু মাথায় রাখবা। কারেন্ট ইয়েল্ড বা চলতি আয়ের হার, কারেন্ট ইয়েল্ড বা চলতি আয়ের হার, এটার ইয়া হচ্ছে মানে ফর্মুলা হচ্ছে সি, মানে কারেন্ট ইয়েল্ডটাকে হচ্ছে মানে এই যে চলতি আয়ের হারটাকেই কারেন্ট ইয়েল্ড হিসেবে বলে, এবং আয়টা হচ্ছে আমার কি বলে সুদের হারের পরিমাণ। কি? সুদের হারের পরিমাণ। এখন এই আয়টা আমি কিভাবে বের করি? আয়টা আমি কিভাবে বের করি? আয়টা বের করতে হলে যা লাগে তা হচ্ছে মাথায় রাখবা আমার অভিহিত মূল্য। কি মূল্য ভাইয়া? অভিহিত মূল্য বা ফেস ভ্যালু বা এফবি, এটা সবসময় মাথায় রাখবা। এটার সাথে কি গুণ করতে হবে? এটার সাথে গুণ করতে হবে কুপন সুদের হার। কুপন সুদের হার। আয় বের করার সূত্রটা কি লিখে ফেলো? অভিহিত মূল্যের মানে অভিহিত মূল্য যেটা সেটার সাথে কি গুণ করতে হবে? কুপন সুদের হার গুণ করতে হবে। সো আমার আইটা আগে বের করতে হবে, তাই না? আমার সিওয়াই বের করতে হবে, আই ডিভাইডেড বাই এসভি। সো আই কি? আই হচ্ছে অভিহিত মূল্য। আমার অভিহিত মূল্য কত দেওয়া আছে দেখো তো, এফবি কত দেওয়া? যে 1000 টাকা মূল্যে। এফবিটা মানে অভিহিত মূল্যটা মানে কি? যে গায়ের রেট যেটা দেওয়া, মানে বন্ডের মূল্যে গায়ের রেট যেটা সেটা, ঠিক আছে? তো এইটা কত দেওয়া? 1000 দেওয়া। তাহলে ধরি 1000। আমার সুদের হার কত? 12%। তাহলে কত হয় হ্যাঁ? আয়ের মান কত আসে? আয়ের মান আসে 120, তাই তো? তাহলে আমার আয়ের মান কত আসতেছে? 120। আমার এসভি কত? আমার এসভি কত দেওয়া বলো? বলো এসবি কত দেওয়া? বাজার মূল্য কত দেওয়া? কত দেওয়া বলছে যে 1200 টাকা। তাহলে যদি বাজার মূল্য 1200 হয়ে থাকে তাহলে আমার এসবি কত? 1200। তাহলে কত হয়? ঠিক আছে, ইন্টু 100 সূত্রের। তাহলে 1 1 কাটা 1 1 কাটা, তাহলে বের হয়েছে 10%।
ঠিক আছে, তাহলে আমার হার কত, চলতি আয়ের হার কত ভাইয়া, 10%। কত বের হইলো, 10%। এই পার্টটা বুঝো না, এই ম্যাথটা বুঝো না এমন কেউ আসো? আরেকবার বুঝাবো? ওকে দেখো, আমাকে বলছে চলতি আয়ের হার বের করতে। হ্যাঁ, চলতি আয়ের হার, চলতি আয়ের হার মানে হচ্ছে সিওয়াই, কারেন্ট ইয়েল্ড। কারেন্ট ইয়েল্ড, কারেন্ট ইয়েল্ড বের করার সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই এসভি। আই ডিভাইডেড বাই এসভি। আই মানে হচ্ছে সুদের পরিমাণ, সুদের পরিমাণ, এসভি মানে হচ্ছে আমার বাজার মূল্য। ওকে, তো এখন এই আয়ের মান কি দেওয়া আছে? আয়ের মানটা কি কোথাও দেওয়া আছে? বলছে যে সুদের পরিমাণ কত, বার্ষিক সুদের পরিমাণ কত, এটা কিন্তু কোথাও বলা নাই। কিন্তু কি দেওয়া আছে যে কত সমমূল্যের, অর্থাৎ আমার এই যে অভিহিত মূল্যটা আর আমার কুপন সুদের হার, এই যে দেখো কুপন সুদের হার, সুদের হার কিন্তু দুইটা দেওয়া থাকতে পারে, একটা হচ্ছে কুপন সুদের হার, একটা হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। প্রয়োজনীয় আয়ের হারের নাম হচ্ছে কেডি, প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে কেডি। এখানে কি কেডি চাইছে? এখানে কিন্তু কেডি চায় না, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবা। তো আমাকে চাইছে যে 12% সুদে 1000 টাকা সমমূল্যের বন্ড ইস্যু করছে, তাহলে আমার সুদের পরিমাণ কত বন্ডের, যেটা আমার ফেস ভ্যালু আছে সেটার সাথে বন্ডের কুপন সুদের হার যেটা, সেটা গুণ করব। গুণ করলে আমি পাচ্ছি 120। আমি সেই বন্ডের সুদের পরিমাণ কত পাচ্ছি? 120। এখন আমি পাইলাম 120, তাহলে আই হচ্ছে 120, আমার এসভি হচ্ছে 1200। সূত্র অনুযায়ী আই ডিভাইডেড বাই এসভি ইন্টু 100, আই ডিভাইডেড বাই এসভি ইন্টু 100%। 100%টা কেন আসে? ওই যে হার বলছে, হার মাথায় রাখবা, যে কোনো হার হইলে কি হয়, পার্সেন্ট আকারে নিতে হয়। যেহেতু পার্সেন্ট আকারে নিতে হবে, তাহলে 100% গুণ হবে। তো 100% গুণ হলে কি হয়, যে দেখো কাটাকাটি করে, মানে তুমি এই যে 120 ডিভাইডেড বাই 1200 করো, করে এটাকে 100 দ্বারা গুণ করো, দেখবে যে 10 আসে। সো এই 10%টাই হচ্ছে আমার অ্যান্সার, যে শাপলা লিমিটেডের বন্ডের চলতি আয়ের হার কত, অর্থাৎ কারেন্ট ইয়েল্ড কত, 10%। ঠিক আছে, আয় সুদের হার, বড় হাতের আয় সুদের আচ্ছা দেখো না, এখানে আমি বলি, এখানে ওই কেডি হিসেবে রাখবা। হ্যাঁ, এই প্রয়োজনীয় আয়ের হারটা হচ্ছে, মানে প্রয়োজনীয় আয়ের হারটাকে কেডি হিসেবে ধরবা, আর কুপন সুদের হারটাকে কুপন সুদের হার, হ্যাঁ ছোট হাতের আয় হিসেবে ওইভাবে দিতে পারো, সমস্যা নাই। কিন্তু বড় আয় যেটা, ও যেটা বললো, এই যে বড় আয়, এটা হচ্ছে সুদের পরিমাণ। ঠিক আছে, ভেরি গুড। ওকে, নেক্সট কি বলছে দেখো, বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার 8% হলে শাপলা লিমিটেডের বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য যাই বলো না কেন, সেটা কত হইতো? দেখো তো কি বলছে, যে এটার কি কোনো মেয়াদ দিছে? এটার কি কোনো মেয়াদ দিছে ভাইয়া? যে বন্ডের মেয়াদ দেওয়া নাই, দেখো পুরা পুরা ইয়াতে কোনো মেয়াদ নাই, আছে? সো যখনই এই যে এগুলো আইডেন্টিফাই করবা যে আমার বন্ড আসলে কি ধরনের বন্ড। যদি কুপন না দেওয়া থাকে তাহলে জিরো কুপন বন্ড। ধরো সবই আছে, মেয়াদও আছে, কুপনও আছে, সুদের হারও আছে, সব আছে, তাহলে নর্মাল বন্ড, নর্মাল বন্ড। কিন্তু মেয়াদ আছে, কুপন নাই, কুপন নাই, কুপন না থাকলে জিরো কুপন বন্ড। এখন কুপন আছে কিন্তু মেয়াদ নাই, তাহলে চিরস্থায়ী বন্ড। পার্থক্যটা বুঝছো? পার্থক্যটা ক্লিয়ার? যে দেখো কি হয়েছে, আমি আবার একটু বলি। নর্মাল বন্ডে, নর্মাল যে বন্ডগুলো আসবে তোমাদের পরীক্ষা হলে, সেগুলোতে তোমরা কুপনও পাবা, হ্যাঁ তোমাদের মেয়াদও পাবা, তোমাদের হচ্ছে আদার্স যে প্রয়োজনীয় আয়ের হার বলো, যাই বলো নাকি, এগুলো পাবা। কিন্তু যদি কোনোটাতে কুপন না পাও, ধরো কুপন নাই বাট মেয়াদ আছে, বাকি আদার্স জিনিস আছে, তাহলে সেটা হচ্ছে জিরো কুপন, জিরো কুপন বন্ড। হ্যাঁ, জিরো কুপন বন্ড। আচ্ছা এখন ধরো আমার চিরস্থায়ী, চিরস্থায়ীর ক্ষেত্রে কাহিনী কি, যে এখানে কুপনটা আছে, কুপন আছে, বাট মেয়াদ নাই। কি নাই? মেয়াদ নাই, বাট বাকি যা আছে তা আছে। যদি মেয়াদ না থাকে তাহলে আমার চিরস্থায়ী, আমার যদি কুপন না থাকে তাহলে জিরো কুপন। এছাড়া বাকি তোমাদের যে কোনো, যদি মনে করো বাকিগুলো যদি দেওয়া থাকে যে কুপন আছে, মেয়াদ আছে, বাকি আদার্স যা যা লাগে সেগুলো দেওয়া আছে, তাহলে ওই যে নর্মাল যে সূত্র, মানে বন্ডের ভ্যালু বের করে নর্মাল যে সূত্র, সেই সূত্র বসাই দিবা। ঠিক আছে, এবং বন্ডের ভ্যালু বের করার সূত্র দুইটাই আছে, একটা হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে অর্ধবার্ষিক। এখন যদি বলে যে ভাই অর্ধবার্ষিক না ত্রিমাসিক, তখন কি হবে? এম এর মান 2 এর জায়গায় 4 হয়ে যাবে। এম এর মান তো বুঝি যে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। ব্যাপারটা হচ্ছে, হিসাবটা হচ্ছে এভাবে করবা যে
মুখস্থ বিদ্যা করতে যাবা না। সে জিরো কুপনের একটা সূত্র, চিরস্থায়ীর একটা সূত্র, আর নর্মাল বন্ডের একটা সূত্র। নর্মাল বন্ডের যে সূত্রটা সেটাই, যদি এটা ওটা কিসের জন্য, বার্ষিকের ক্ষেত্রে, হ্যাঁ বার্ষিকের ক্ষেত্রে ওটা প্রযোজ্য। এখন ধরো মনে করো বার্ষিকে সুদ হচ্ছে না, সুদ হচ্ছে ধরো বছরে 2 বার, তাহলে কি হচ্ছে, এম এর মান কত বের হলো, এম এর মান 2 বের হলো। এখন বললো যে বছরে আমি সুদ দিচ্ছি 3 বার, তাহলে এম এর মান কত বের হলো, 4। আমি বছরে সুদ দিচ্ছি 4 বার, তাহলে এম এর মান কত বের হলো, 3। এইভাবে সুদের হার মানে সুদটা বছরে কয়বার দেওয়া হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে এম কে ধরে আমরা অঙ্কগুলা করব, ঠিক আছে। ওকে, তাইলে এখানে দেখো কি বলছে যে আমার কুপন দিয়ে রাখছে কিন্তু কি দেয় নাই, মেয়াদ দেয় নাই। যেহেতু মেয়াদ দেয় নাই, তাহলে আমার এই শাপলা লিমিটেড যে বন্ডটা কিনছে এটা কোন বন্ড, চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ডের সূত্র কি, আই ডিভাইডেড বাই কেডি, আই ডিভাইডেড বাই কেডি। সো আমার আয়ের মান কত, আয়ের মান আমি একটু আগে বের করছি, এই যে 120 এটা বের করছি না। কেডি কত বলছে দেখো, কেডি দেওয়া আছে 10%, কিন্তু আমাকে কি বলছে, যদি আয়ের হার 8% হয়, তার মানে কেডি এখন কত ধরতে হবে, কেডি কত ধরতে হবে, 10% নাকি 8% বলো তো। কেডিটা আমি কত ধরবো, অবশ্যই 8% ধরবো যেহেতু বলছে। তাহলে 0.08 ইন্টু 100 শেষ করো, অ্যান্সার কত হয়, আজকে ক্যালকুলেটর নাই রে, ফোনে করতে হবে। 120 ডিভাইডেড 1500 কই 1500, এই তো কত, তাহলে আমার অ্যান্সার বের হলো খ। অ্যান্সার কত, খ, ঠিক আছে। এই তো, এই হচ্ছে হিসাব। দেন নেক্সট, আচ্ছা তোমাদেরকে সবগুলাই করাইতে হবে এমন কিছু আছে, ভাইয়া হচ্ছে বেছে বেছে করাই দেই, কজ এমসিকিউ আছে প্রায় মনে হয় কত 50টা নাকি 51টার মতো আছে। সো আলটিমেটলি হচ্ছে কিছু কিছু জিনিস তোমরা জানো রিপিটের মতো আছে, সবই করাই দিব নাকি হচ্ছে যেগুলো একদম ইম্পর্টেন্ট এগুলো দেখাই দিব আর বাকিগুলা হচ্ছে করাই দিব মুখে মুখে। আর যদি বলো তাহলে একটু টানতে পারি, সেটা করা যায়। আর তোমাদের তো আরও ক্লাস আছে, সেই ক্লাসগুলোও দিতে হবে। দেখো তো 26টা আপাতত একটু টানি, ঠিক আছে, না বুঝলে অবশ্যই বলবা। সুদের হার ও বন্ডের মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান, সুদের হার ও বন্ডের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান বলো, সুদের হার এবং বন্ডের মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান। মাথায় রাখবা সুদের হার আর বন্ডের মূল্যের মধ্যে সবসময় ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। সুদের হার বাড়লে বন্ডের মূল্য কমে, সুদের হার কমলে বন্ডের মূল্য বাড়ে, ঠিক আছে। ওকে, নিচের উদ্দীপক পরে সাথে সাথে অ্যান্সার দাও। আলফা লিমিটেড প্রতি বছর 10 টাকা সুদ প্রদান করে এমন শর্তে বন্ড ইস্যু করছে, ঠিক আছে। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 8%, উক্ত বন্ডের বাজার মূল্য হচ্ছে 140। বন্ডটি কোন ধরনের বন্ড, বন্ডটি কোন ধরনের বন্ড বলো তো। যেহেতু মেয়াদ নাই, এই যে আবারও সেম দেখো সবই আছে, কুপন আছে, প্রয়োজনীয় যা যা আছে সবই আছে, মেয়াদ নাই। যেহেতু মেয়াদ নাই আমি ধরতে পারছি না এটা চিরস্থায়ী বন্ড, সেই যে চিরস্থায়ী বন্ড, ঠিক আছে। এখন কি বলছে, প্রতি বছর এত টাকা সুদ প্রদান করে আর প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে 8%, বাজার মূল্য হচ্ছে 140। ওকে, ঠিক আছে। তাহলে আমার 28 দেখি কি বলছে, দেখো 28 বলছে আলফা লিমিটেডের বন্ডের বর্তমান মূল্য কত, চিরস্থায়ী বন্ডের সূত্র সেম, আই ডিভাইডেড বাই কেডি। এটা তোমরা করবা, এটা আমি করব না, ঠিক আছে। এটার অ্যান্সার তোমরা বলবা। 29 দেখো ওয়াইটিসি এর মানে কি, ওয়াইটিসি এর মানে কি, ওয়াইটিসি এর মানে জানি না এমন কেউ আছে যে এটার মানে কি সেটা জানি না। yield to call, yield to call, তাই না, এই যে yield to call। এটারটা দেখো 28টা তোমার হচ্ছে আমি মান বলে দিই, এখানে হচ্ছে 10 ছিল আর কেডি তোমার বলছিল 8%, তার মানে 0.08। হ্যাঁ, মান বসাও, শেষ, অঙ্ক শেষ। আর তোমার যে 140 ওইটা তো তোমার হচ্ছে এসবি মূল্য দেওয়া, কি দেওয়া, এসবি দেওয়া। এসবি তো তোমার এই চিরস্থায়ীতে লাগবে না, সো অনেক সময় এরকম আননেসেসারি জিনিসপাতি দেওয়া থাকবে যেটা তোমার অঙ্কে লাগবে না, ঠিক আছে, কনফিউজ করার জন্য দেওয়া থাকবে, সো এটা নিয়ে প্যারা খায়ও না।
গেল। উদ্দীপকের 30 ও 31 নম্বর প্রশ্ন উত্তর। জনাব তাসাউফ কি গোবিন্দ লিমিটেডের ইস্যুকৃত 5 বছর মেয়াদী 2000 টাকা লিখিত মূল্যের বন্ড 1200 টাকায় ক্রয় করলেন। ওকে, জনাব তাসাউফের ক্রয়কৃত বন্ডই হলো। দেখো এখানে কি হয়েছে, এখানে কিন্তু কোনো সুদ দেওয়া হয় নাই। এখানে কোনো সুদ দিচ্ছে ভাই বলো তো? যদি সুদ না দেয় তাহলে এটা কোন ধরনের বন্ড? জিরো কুপন বন্ড, কারণ কুপন সুদ দেওয়া নাই। এখানে মেয়াদ আছে, আমার ফেস ভ্যালু আছে, আর ওইটাছে কত টাকায় কিনছে সেটা দেওয়া আছে। মেয়াদ পূর্তিতে জনাব তাসাউফের প্রাপ্তির হার কত হবে, মানে মেয়াদ শেষে তার এই যে বন্ড, এই বন্ডের প্রাপ্তি কত হবে, এটা কিভাবে বের করব? YTM দিয়ে। কি দিয়ে বের করব? YTM। ঠিক আছে, দেখো এখানে বলছে যে মেয়াদ পূর্তিতে প্রাপ্তির হার বা মেয়াদ পূর্তিতে আয়ের হার আসলে ইয়েল টু ম্যাচুরিটি। ঠিক আছে, যখনই বলবে মেয়াদ পূর্তিতে প্রাপ্তির হার বা আয়ের হার, কি ভাই? প্রাপ্তির হার বা আয়ের হার, তখনই কোন সূত্র আসবে? YTM এর সূত্র আসবে। YTM এর সূত্র কি? I প্লাস MV মাইনাস SV ডিভাইডেড বাই N ডিভাইডেড বাই MV প্লাস SV ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে YTM এর সূত্র, এটা হচ্ছে YTM এর সূত্র। MVটা কি ভাই? এখানে লিখিত মূল্য দেওয়া আছে। ঠিক আছে, এখন ঝামেলা যেটা হয়েছে, যদি দেখো যে আমার MV দেওয়া না থাকে, সেক্ষেত্রে FV কে MV ধরবা। যদি MV না থাকে, যদি MV দেওয়া না থাকে, সেক্ষেত্রে FV সমান সমান MV। ঠিক আছে, সেই ক্ষেত্রে FV সমান সমান MV। তো যেহেতু MV দেওয়া নাই, সেক্ষেত্রে আমি FVটাকে MV ধরবো। আমার এই যে বাজার মূল্য দেওয়া আছে SV দেওয়া আছে, আমার N ও দেওয়া আছে। N কত? N বলছে হচ্ছে তোমার কি মেয়াদ জানি কত বললো? 5 বছর। 5 বছর, তাহলে আমি বের করতে পারবো না? ইজিলি তাহলে বের করতে পারবো। এখন কথা হচ্ছে, তোমার প্রশ্ন রাখতে পারো যে ভাইয়া সবই তো ঠিক আছে, MB বললেন, FGB বললেন, NO বললেন, আমার তো আয়ের তো মান বাই করতে হবে। আয়ের মানের জন্য তো আমার কুপন লাগবে, তাই না? কুপন লাগবে, কুপন সুদের হার লাগবে। ভাইয়া যদি কুপন সুদ হার দেওয়া নাই, তার মানে কুপন সুদের হার কত? কুপন সুদ দেওয়া নাই, তার মানে হার কত? 0। SV হচ্ছে সেলস ভ্যালু, মানে এটাকে হচ্ছে বাজার মূল্য বলা হয়। ঠিক আছে ভাইয়া, বাজার মূল্য বলা হয়, SVটাকে বাজার মূল্য বলা হয়। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। যেখানে ছিলাম যে ভাইয়া আয়ের মান হচ্ছে কি সুদের পরিমাণ। এখন আপনি বলছেন ভাইয়া সুদের পরিমাণের জন্য আমার অভিহিত মূল্য বা FVটা লাগে, অভিহিত মূল্য বা FV লাগে। এখন এই FV তো দেওয়া নাই ভাইয়া, মানে সরি হচ্ছে এই FV দেওয়া আছে, আমার হচ্ছে কুপন সুদের হারটা দেওয়া নাই। তো কুপন সুদের হার যদি না দেওয়া থাকে, তাহলে কি হবে? FV ইন্টু 0 হবে। শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা বা যাই দ্বারা গুণ করো না কেন, অ্যান্সার কি আসে? 0। তাহলে আমার আয়ের জায়গায় মান কত বসবে? আয়ের জায়গায় মান বসবে 0। আয়ের জায়গায় মান কত বসবে? 0 বসবে। স্যার MV না থাকলে 1000 টাকা ধরে? কে ধরে? কিসের 1000 টাকা ধরছে বুঝিনি। এখানে 1000 টাকা পারলে কই তুমি? শুনো, যদি দেখো যে FV মানে আমার MV দেওয়া নাই, হ্যাঁ, যদি প্রশ্নে MV না দেওয়া থাকে, FV দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই FVটাকে MV আকারে ধরতে হয়। আমি যেটা বলছি সেটা বুঝছো? তুমি কি বলছো আমি বুঝি নাই, বাট আমি যেটা বলছি সেটা বুঝছো নাকি? যদি প্রশ্নে MV এর মান দেওয়া না থাকে, এই যে MV এর মান যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি অভিহিত মূল্য বা হচ্ছে যে FV এর মান দেওয়া থাকে, তখন সেই FV এর মানটাকেই MV ধরতে। এখানে দেখো যে 2000 টাকা লিখিত মূল্যের বন্ড, তার মানে এখানে কিন্তু MV এর মান দেওয়া নাই, কিসের দেওয়া? FV এর মান দেওয়া। এই FV এর মানটাকে MV ধরতে হবে। তাহলে আমার MV কত ধরবো? আমি MV ধরবো এখানে 2000। MVটা কত ধরবো? 2000। আমরা SB কত দিছে? 1200। এই ধরে অঙ্ক করবো। I হচ্ছে 0, শেষ। N হচ্ছে 5, এই যে N এর মান দিছে 5, শেষ। এবার খালি হিসাব করব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, ওকে। ক্যালকুলেশন করলে হয় কিছু একটা, কইরো তোমরা। এই যে 31 নাম্বার কইরো, করে জানাও অ্যান্সার কি হয়েছে।
তোমাদেরকে ধরায় দিলাম যে কিভাবে অ্যান্সার করবা। আর যদি বলো যে না ভাই অ্যান্সার কইরা দেন, তাহলে কইরা দিব, সমস্যা নেই, আমার এসব নিয়ে কোনো প্যারা নেই। এখন কি বলছে দেখো, বিএসইসি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ আজব বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, হ্যাঁ এটা মাথায় রাখবা। এটার আন্ডারেই কিন্তু সকল কোম্পানিগুলা হইতেছে যে শেয়ারের জন্য লিস্টেড হয়, ঠিক আছে? ওকে, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, এটা কি অর্থ মন্ত্রণালয়ের অধীনে, এটা কি শিল্প মন্ত্রণালয়ের অধীনে, নাকি এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে? কোন মন্ত্রণালয়ের অধীনে বলতো? মাথা রাখবা, বিএসইসি দেখতে বাণিজ্য মন্ত্রণালয় হলো, এটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে? এটা অভিহিত মূল্য না থাকলে বা লিখিত মূল্য যদি না থাকে তাহলে 100 টাকা ধরতে 1000 টাকা ধরতে হয়। ডিপেন্ডস করে, হ্যাঁ এটা আসলে তুমি যেটা বলছো না, এটা ডিপেন্ডস করে, ঠিক আছে? নর্মালি এরকম হয় না, যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নর্মালি 1000ই ধরে। একটা অঙ্ক পাইছিলাম, তুমি যে অঙ্কটা বলছো না, এরকম একটা অঙ্ক পাইছিলাম, তো এখানে হচ্ছে 1000 ধরে ওরা অঙ্ক করছে, ঠিক আছে? বাট এটার আসলে কোনো থিওরিটিক্যাল হিসাব নিকাশ নাই যে 1000 টাকা কেন করছে, হুদাই মন চাইছে দেখা ধরছে ধরে করছে। এটার পিছনে কাহিনীটা কি জানো? এটার পিছনে কাহিনী হচ্ছে প্রশ্ন ভুল। একটা বোর্ডে আসছিল, কোন জানি একটা বোর্ডে আসছিল, প্রশ্নটা ভুল ছিল। ওইখানের মধ্যে প্রপার যতগুলা একটা জিনিস বের করতে যতগুলা হচ্ছে আমার কি বলে এলিমেন্টস লাগে, উপাদান লাগে, সবগুলো দেওয়া ছিল না। তো সেই ক্ষেত্রে ওইখানে হচ্ছে এরকম যে অঙ্কটা করতে এখন আমার ইয়া লাগবে, এফবি লাগবে বা এমবি লাগবে, ওই ক্ষেত্রে ওইটাতে 1000 ধরে নিছিল। আমি জানি এটা মনে হয় করাইছিলাম, তোমাদের রেকর্ড ক্লাস হয়তো পাবা, এরকম মনে হয় একটা অঙ্ক করাইছিলাম নাকি এমসিকিউ করাইছিলাম। যাই হোক, আইপিওর পূর্ণরূপ কি? ইনিশিয়াল পপুলার অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক ওইটা ইন্টারনাল পাবলিক অফারিং, এটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক অফারিং। অ্যান্সার কি হবে বলো? আইপিওর পূর্ণরূপ কি? দেখো, আইপিওর পূর্ণরূপ হচ্ছে মাথা রাখবা ইনিশিয়াল, হ্যাঁ ইনিশিয়ালি পাবলিক অফারিং, অর্থাৎ একদম শুরুতে স্টার্ট ইনিশিয়ালি আমি যে হচ্ছে পাবলিককে, জনগণকে যেটা অফার করতেছি সেটা, এবং এটা প্রাইমারি মার্কেটে। কোথায় ভাই? এটা প্রাইমারি মার্কেটে। এবং এটা হচ্ছে তোমার ওই যে যখন নতুন কোম্পানি একটা বের হয়, তার শেয়ার যখন প্রথম ছাড়ে তখন হচ্ছে আইপিওর মাধ্যমে ছাড়ে, বাট ওইটা যখন রিসেল করা হয়, রিসেলটা করা হয় সেকেন্ডারি মার্কেটে। ক্লিয়ার? সো এইগুলা প্রাইমারি মার্কেটের কাহিনী। ওকে, 34, বাংলাদেশ শেয়ার বাজারের প্রভাব বিস্তারকারী উপাদান হলো, বাংলাদেশের শেয়ার বাজারের প্রভাব বিস্তারকারী উপাদান হলো গুজব, বিনিয়োগকারীদের আচরণ, সরকারি নীতি পরিবর্তন। অ্যান্সার কি বলো? গুজবের কারণে কি শেয়ার বাজার এদিক সেদিক হয়? হয় ভাইয়া, খুবই ট্রু। শুনতে খুবই অড লাগলেও ব্যাপারটা কিন্তু আসলে সত্য যে গুজবের কারণে অনেক কিছু হয়ে যায়। মনে করো, ধরো আমি বললাম যে সাপোজ একজনের নাম হচ্ছে ড্যাশ 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 রহমান, হ্যাঁ, তো ওনার একটা কোম্পানি আছে ধরো ড্যাশ ড্যাশ ধরো বে, এরপর 3টা ডট, বললাম না কি? ঠিক আছে, এখন আমি বললাম যে সে হচ্ছে আমাদের আগের সরকারের সাথে খুব বেশি পা চাটাচাটি করতো, যার কারণে তার কোম্পানি, যে সে যখন জেলে গেছে তার কোম্পানি কি হয়ে যাবে? ডুবে যাবে। একটা সময় এটা পুরো বাংলাদেশের টপ 10টা কোম্পানির মধ্যে একটা ছিল, ঠিক আছে? সো ওই হিসাবে এটা ছিল। এখন আমি বললাম যে এটা কমে যাবে, এখানে শেয়ারগুলো কি হয়ে যেতেছে? লস হয়ে যাবে। এখন কি হবে জানো? মানুষ আমার এই কথাটা শুই না বিশ্বাস করে তাদের যে শেয়ারগুলো আছে এগুলো সেল করা শুরু করবে। তাদের শেয়ারগুলো কি করবে? সেল করা শুরু করবে। তাদের যে ইকুইটি কলাপস করবে, ইকুইটি কলাপস করলে কোম্পানি কলাপস করবে। এরপরে যারা থাকবে এই মার্কেটে ধস নাইমা যায়। এই ধরনের অনেক কিছু হয়। আবার ধরো মনে করো এক ধরনের বিটলামি হয়। এক ধরনের বিটলামি কিরকম? ধরো আমরা 10 জন বন্ধু, এই শেয়ার বাজারে এই জিনিসগুলো অনেক বেশি হয়। আমরা 10 জন বন্ধু আছি, 10 জন বন্ধু মনে করো বাংলাদেশের 10টা গ্রেট বিজনেস হোল্ডার। আমরা একটা কোম্পানির বানাইছি, নতুন একটা কোম্পানি বানাইছি, কোম্পানির নাম দিচ্ছি এক্স কোম্পানি ফর এক্সাম্পল। আমি কি করলাম? আমি এক্স কোম্পানির যে শেয়ারগুলা, প্রত্যেকটা শেয়ার ছাড়ছি 10 টাকা করে,
কয় টাকা করে? 10 টাকা করে। 10 টাকা করে ছেড়ে আমি সেই শেয়ারগুলা, মানে আমার যে বন্ধু, আমরা 10 বন্ধু, আমার প্রথম বন্ধু সেটা কিনলো 10 টাকা করে, সে আমার দ্বিতীয় বন্ধুকে 11 টাকা করে বেচলো, সে আমার তৃতীয় বন্ধুকে 12 টাকা করে বেচলো, এমন করে 10 নম্বর বন্ধু কত টাকা কিনলো? 20 টাকা। এরপরে বাড়লো আবার 30 টাকা করে কিনা শুরু, আমি তার থেকে 30 টাকা করে কিনলাম, সে আবার আমার থেকে 40, 50, 60, 70 এমন করে দাম কিন্তু হুদাই বাড়াইতেছে। বাড়াটারা দেখলো, এখন দেখো 6 মাসে একটা কোম্পানির শেয়ারের গ্রোথ 10 টাকা থেকে শুরু করে 1000 টাকায় পৌঁছে গেছে উইদিন 6 মান্থ। পাবলিক একটা নর্মাল আমজনতা, তুমি আমি কি মনে করবো এই কোম্পানিতে হয়তো বা ফিউচার আছে, এই কোম্পানিতে ইনভেস্ট করলে আমার জন্য ভালো হবে। তখন কি করলাম আমরা, যেই 10 যে চক্র আছে, যে চক্র সবগুলা যে শেয়ার আছে সেগুলো কি করলাম, সেল দেওয়া শুরু করছি। সেল দেওয়া শুরু করে 1000 টাকা করে কিনছে। কেনার পর এখন দেখো কোম্পানির কোনো কাজ কাম নাই, কিছুই নাই, কোম্পানি কিছু করেই না, হুদায় শেয়ার কিনছে, এদের টাকা মাইর। আর এদের টাকা কার পকেটে? আমাদের 10 বন্ধুর পকেটে চলে আসে। এই ধরনের বিটলামিগুলা হয়, ঠিক আছে। সো এই শেয়ার বাজার এর জন্য খুবই ফালতু এবং ভালো জায়গা। ফালতু জায়গা হচ্ছে আমজনতার জন্য, কারণ সেখানে আমজনতাকে ঠকানো হয়। আর ভালো জায়গা হইতেছে যারা একটু চালাক চতুর, হ্যাঁ, এই এরকম বিটলামি কইরা বেড়ায়, এদের জন্য ভালো জায়গা। কারণ এটা টাকা একটা খনি, কুয়ার মতো, যার যত ইচ্ছা তত টাকা বাই করতেছে এখান থেকে। এই হচ্ছে হিসাব। দেখো বাংলাদেশে শেয়ার বাজার প্রভাবিত, মানে প্রভাব বিস্তারকারী গুজবেও আছে, বিনিয়োগকারীর যে আচরণ সেটার উপর আছে। এখন দেখো যারা হচ্ছে টপ ইনভেস্টর আছে, সে যে জায়গায় ইনভেস্ট করবে, পাবলিকও চায় ওই জায়গাতে ইনভেস্ট করতে, কারণ সে তো বুঝে শুনে ইনভেস্ট করতে, সেটা পাবলিকের মনে হয়। কিন্তু অনেক সময় কিন্তু ট্রিক করার জন্য এই জিনিসটা করে। এগুলো হচ্ছে হাই লেভেলের জিনিসপাতি, ভিতরকার জিনিসপাতি না বলি থাক, পোলাপাইন বিশ্বাস উঠে যাবে মানুষের উপর থেকে। এই আর কি কাহিনী। সরকারের নীতির পরিবর্তন হলো, পলিসি চেঞ্জ হলো, হচ্ছে শেয়ারের দাম উপর নিচ হয় কিভাবে। এটার একটা মজার এক্সাম্পল হচ্ছে এই যে ব্যাংকগুলোতে যে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতেছে, যে প্রত্যেকটা ব্যাংক একটা ইন্স্যুরেন্সের আন্ডারে থাকবে, যেন ওই ব্যাংক যদি দেওয়ালিয়া হয় বা ওই ব্যাংকে যদি ডাকাতি হয় বা ওই ব্যাংকে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে এই যে টাকাটা, ক্ষয়ক্ষতিটা কে দিবে? ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এখন এইটার কারণে দেখা যেতেছে বাংলাদেশে কিন্তু আগে ওই যে বিমা কোম্পানিগুলোতে কোনো দাম ছিল না, কেউ ওই জায়গাতে ইনভেস্ট করতে না বা মনে করতো হুদাই কাজের না কামের না। কিন্তু এই স্কিমের কারণে এই যে ইন্ডাস্ট্রিটা, এই যে তোমার হচ্ছে বিমা কোম্পানিগুলা, এগুলোর মধ্যে মানুষের কি হয়ে গেছে, ইনভেস্টমেন্টটা বাইরে গেছে। যে না, যেহেতু ব্যাংকে ইনভেস্ট করতেছে তারা, তার মানে ব্যাংক সেক্টরে যেহেতু এদেরকে প্রিমিয়াম দিচ্ছে, তাহলে এই সেক্টরটাতে বিমা কোম্পানিগুলি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আমার বিনিয়োগ করা উচিত, কারণ সামনে এটার কোনো একটা ফিউচার আছে। সো এই আর কি। তো পলিসি যখন চেঞ্জ হয়, সরকারের পলিসি যখন চেঞ্জ হয়, তখন শেয়ার বাজার কি হয়, আপ ডাউন করে, ওটার উপরে মানে প্রভাব বিস্তার করে। সো অ্যান্সার ভাই তিনোটাই, ঠিক আছে। ভাইয়া এসব জানে কেমনে ভাইবা, আবার মনে করো না যে ভাইয়া এগুলাও করি। ভাইয়া এসব কিছু করি না, ভাইয়া এসব শুধু জানি। কেন জানি? যেন ওই যে বলে না যে এটা কি, এটা খারাপ জিনিস, তুমি কেন জানো? কি জানছি, কারণ হইতাছে এটা যে খারাপ এটা বোঝার জন্য। ঠিক আছে, ব্রেক পাবো না, এমসিকিউ শেষ করে ব্রেক পাবে, এর আগে ব্রেক নাই। এত ব্রেক দিয়ে কি করবা, সামনে পরীক্ষা। দেখো মূলধন বাজারে কোন ধরনের বিনিয়োগ থাকে? স্বল্প মেয়াদী, স্বল্প মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। অ্যান্সার কি হবে বলো? অবশ্যই ভাইয়া মাথায় রাখবা যে কোনো মূলধন বাজারে দীর্ঘমেয়াদী কি ভাইয়া, দীর্ঘমেয়াদী হচ্ছে বিনিয়োগগুলা হয়ে থাকে। ওকে, যে বন্ডের কোনো সুদ প্রদান করা হয় না তাকে কি মানে তা বাজারে কি হারে, মানে কিভাবে বিক্রি হয়? অধিহারে বিক্রি হয়, অবহারে বিক্রি হয়, সমহারে বিক্রি হয়, নাকি সুদের হারে বিক্রি হয়? অ্যান্সার কি বলো? যে সকল বন্ড, ঠিক আছে, যে তোমার সুদ প্রদান করা হয় না, সেই সকল বন্ড কি হারে বিক্রি হয়? সুদ না দেওয়া হলে কি হারে বিক্রি হয়? 35-এর গ, আর 35-এর গত জানির বাবা, 36-এর কি? 36-এর ভাই খ, মাথায় রাখবা। 36 কি? খ, ঠিক আছে। হ্যাঁ, 35 গতে আটকায় থাকো তোমরা। দেখো এটা কি, মূলধন বাজারের হাতিয়ার হচ্ছে বাণিজ্যিক কাগজ, পুনঃক্রয় চুক্তি, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। মূলধন বাজারের হাতিয়ার কোনটা বলো?
মূলধন বাজারের হাতিয়ার কোনটা? মূলধন বাজারের হাতিয়ার হচ্ছে ভাইয়া এই যে এই তিনোটাই, এটা বলো, এটা বলো, এটা বলো, তিনোটাই হচ্ছে স্বল্প মেয়াদি। কি ভাইয়া? স্বল্প মেয়াদি। শুধুমাত্র এই ট্রেজারি বন্ড এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, তাহলে মূলধন বাজারের হাতিয়ার কি ভাইয়া? ট্রেজারি বন্ড। কেন বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। হ্যাঁ, আচ্ছা দেখো 38, সাধারণ শেয়ার হোল্ডারগণ মুনাফার অংশ পাবেন। সাধারণ শেয়ার হোল্ডারগণ মুনাফার অংশ পাবে কখন? ঋণ প্রত্যয়ের ধারকদের সুদ দেওয়ার পরে, অগ্রাধিকার দেওয়ার পরে, রাষ্ট্রীয় পরিষদের পরে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ভাইয়া তিনোটাই। যখনই দেখবা সাধারণ শেয়ার হোল্ডারগণ তারা সবার লাস্টে পায়, একদম সবার লাস্টে, একদম লাস্টে। ফার্স্টে দিবে এই যে ঋণপত্র যাদের আছে তাদের, এরপরে দিবে যারা অগ্রাধিকার আছে তাদের, এরপরে দিবে রাষ্ট্রপক্ষ, এরপরে লাস্টে গিয়ে সাধারণ শেয়ার যারা আছে তারা। এবং সাধারণ শেয়াররাই মূলত হইতেছে তোমার যে স্টেক হোল্ডার যাদেরকে বলে তারা, মানে হচ্ছে ওই যে বোর্ড অফ মেম্বার যারা হয় তারা, ঠিক আছে, ডিসিশন নেয় যে তারা ওনারা। ওকে, শেয়ার বাজারের গতি ও সার্বিক অবস্থা বোঝার জন্য ব্যবহার করা হয় কি? শেয়ার বাজারের গতি ও সার্বিক অবস্থা ব্যবহার মানে বোঝার জন্য ব্যবহার করা হয় সূচক, ইন্ডেক্স বলে এটাকে। এটাকে কি বলে ভাই? ইন্ডেক্স বা সূচক, ঠিক আছে? ওকে, নিচের উদ্দীপকটি পরে 40-41 প্রশ্নের উত্তর দাও। মিস্টার রহমান একজন বেকার যুবক, তার মূলধন বাজার সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে। সম্প্রতি XYZ গ্রুপে পুঁজি সংগ্রহের জন্য একটি দৈনিক পত্রিকায় প্রসপেক্টাস দিয়েছে যা রহমানের দৃষ্টি কেড়েছে। মিস্টার রহমান কোন ধরনের শেয়ারের জন্য আবেদন করতেছে? অগ্রাধিকার শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, প্রাথমিক শেয়ার। অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে ভাইয়া? সবসময় মাথায় রাখবা, যখন হচ্ছে যে পত্রিকার মাধ্যমে প্রসপেক্টাস দিয়ে যে সকল শেয়ারগুলো বিজ্ঞপ্তি দিয়ে হয় সেগুলো হচ্ছে নর্মালি পাবলিক শেয়ার হয়। এবং পাবলিক শেয়ার হচ্ছে সাধারণত সবার আগে এই যে প্রাথমিক শেয়ার যেটাকে বলে সেটা, ওই যে আইপিওর মাধ্যমে যেটা করা হয়, একদম শেয়ার হোল্ডাররা যেটা হয় সেটা। ওকে, 41, মিস্টার রহমান শেয়ার ক্রয়ের জন্য কোন বিষয় পর্যালোচনা করবে? যখন একটা শেয়ার কিনতে যাবে অবশ্যই তার আর্থিক অবস্থা বা আর্থিক বিবরণী মাথায় রাখবা। কি রাখবে ভাই? আর্থিক অবস্থা বা আর্থিক বিবরণী, ঠিক আছে? ওকে, স্থির আর্থিক প্রতিদানযুক্ত আর্থিক হাতিয়ার নয় কোনটি? স্থির আর্থিক প্রতিদানযুক্ত আর্থিক হাতিয়ার নয় কোনটি? সাধারণ শেয়ার, কুপন বন্ড, ট্রেজারি বন্ড, জিরো কুপন বন্ড। অ্যান্সার কি বলো তো? খুবই সিম্পল, বন্ডগুলোতে হচ্ছে আমার স্থির থাকে। কি থাকে? প্রত্যেকটা বন্ডে হচ্ছে আমার একটা ফিক্সড ইনকাম থাকে। হ্যাঁ, কিন্তু এই যে সাধারণ শেয়ার এখানে কোনো ফিক্সড ইনকাম নাই। অনেক বেশি ইনকাম হতে পারে, আবার অনেক কমও ইনকাম হতে পারে, আবার ইনকাম নাও হতে পারে, এমনও হতে পারে, ঠিক আছে? তো তাহলে আমার 42-এর অ্যান্সার কি ভাই? ক। 41-এর অ্যান্সার ক না, 41-এর অ্যান্সার খ, ঠিক আছে? এরপর নেক্সট দেখো 43 কি বলছে? মিস্টার ক এবিসি লিমিটেডের 100টি শেয়ার প্রতি 10 টাকা করে 1000 টাকায় ক্রয় করেন। তিনি ক্রয়কৃত শেয়ারের উপর নির্দিষ্ট হারে লভ্যাংশ পেল কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারেননি। এছাড়াও পরিচালক নিয়োগে তিনি ভোট দিতে পারেন না। মিস্টার ক কোন ধরনের শেয়ার কিনছে? মিস্টার ক কোন ধরনের শেয়ার কিনছে বলো? মাথায় রাখবা, যারা ভোট দিতে পারে না বাট শেয়ার কিনছে একটা নির্দিষ্ট হারে পায়। দেখো একটা নির্দিষ্ট হার, প্রথমটা হচ্ছে নির্দিষ্ট হার, ভোট দিতে পারে না কিন্তু তারা শেয়ার কিনছে, বন্ড না। হ্যাঁ, এটা ভাইয়া অগ্রাধিকার শেয়ার। কি শেয়ার? অগ্রাধিকার, এই যে। এবং এটাকে হাইব্রিড শেয়ারও বলে। কি বলে? হাইব্রিড শেয়ারও বলে। যে সাধারণ শেয়ারের মতো শেয়ারের একটা লভ্যাংশ পাচ্ছে, বাট আবার ওই বন্ডের মতো একটা নির্দিষ্ট ফিক্সড কি বলে একটা কিছুটা হইলো
আশ্বস্তি বা হচ্ছে ঝুঁকি কম সাধারণের থেকে, বন্ডের মতো একটু সিকিউরিটিটা বেশি। ঠিক আছে, মিস্টার ক তার ক্রয়কৃত শেয়ার কিসে রূপান্তর করতে পারে, অর্থাৎ মিস্টার ক তার যে শেয়ারটা কিনছে সেটাকে কিসে রূপান্তর করতে পারে বলো তো? 44 এর অ্যান্সার কি হবে বলো? অগ্রাধিকার শেয়ারটাকে সে কিসে রূপান্তর করতে পারবে? হ্যাঁ, সাধারণ শেয়ারে। ভেরি গুড, ভেরি গুড, সাধারণ শেয়ারে। এই তো, তাহলে তোমরা জানো। 45 দেখো 45 কি বলছে, নিচের কোনটির মালিকদের ভোটাধিকার আছে? ভোটাধিকার আছে কাদের? সাধারণ শেয়ার হোল্ডারদের। ঠিক আছে, ওকে। স্টক স্প্লিটের উদ্দেশ্য কি? স্টক স্প্লিট করার উদ্দেশ্য কি বলো তো? আমার যেন শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। আমার কি করা ভাই? হ্যাঁ, আমার শেয়ার সংখ্যা যেন বৃদ্ধি পায়, এটার একটা কাজ হচ্ছে স্টক স্প্লিট। ক্লিয়ার? ওকে। নিচের উদ্দীপক পরে 47 অ্যান্সার দাও। জিএমসি একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান, তার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন প্ল্যান্ট স্থাপন করতে চায়, যার জন্য বড় তহবিল প্রয়োজন। জিএমসি কোম্পানি নিম্নের কোন বাজারের মাধ্যমে তহবিল সংগ্রহ করবে? ওকে, পাইকারি, মুদ্রা, কি প্রাথমিক, মধ্য, মানে মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি মার্কেট, কোন মার্কেটের মাধ্যমে করবে বলো তো? অবশ্যই যখন একটা রপ্তানিমুখী তার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একটা নতুন প্ল্যান্ট স্থাপন করতে চায় এবং এর জন্য বড় তহবিল দরকার, তখন সে কি করে? শেয়ার ছাড়ে, এবং শেয়ারটা সে প্রথমে ইনিশিয়ালি কোথায় ছাড়ে? প্রাথমিক বাজারে। কোথায় ছাড়বে? প্রাথমিক বাজারে। ওকে। প্রতিষ্ঠানটি তাদের প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য শেয়ার ইস্যু করতে চায়। ওকে। ঋণপত্র ইস্যু করতে চায়। ওকে। বাণিজ্যিক পত্র ইস্যু করতে চায়। আচ্ছা বলো তো, এখানের মধ্যে বাণিজ্যিক পত্রটা দেখো, এটা কিন্তু স্বল্প মেয়াদী, তো সে এটা করতে পারবে না। সে যেটা পারবে সেটা হচ্ছে ঋণ আর শেয়ার, কারণ এই দুটো হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে অ্যান্সার হচ্ছে ক। 48 অ্যান্সার কি? ক। নেক্সট। এই তো শেষ, এটাই লাস্ট এমসিকিউ স্লাইড। ওকে। কোন ধরনের শেয়ার হতে নির্দিষ্ট আয় পাওয়া যায়? অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার। নির্দিষ্ট আয় পাওয়া যায় কোন শেয়ার থেকে? একটু আগে বলছি, বলো বলো। অবশ্যই ভাই অগ্রাধিকার শেয়ার। দেখো, অগ্রাধিকার শেয়ার থেকে নির্দিষ্ট আয় আসে। হ্যাঁ, একটা নির্দিষ্ট পার্সেন্ট, ধরো 30% বা হচ্ছে 20%, এরকম পার্সেন্টে লাভ দেয়। এরপর কি নিচের কোনটি হাইব্রিড সিকিউরিটি? বলছি অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড সিকিউরিটি বলা হয়। ওকে। মাধ্যমিক বাজারের সাথে সরাসরি জড়িত কি? শেয়ার ক্রেতারা, শেয়ার বিক্রেতারা, ব্রোকাররা। অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার কিন্তু ভাই তিনোটাই। ওইখানে শেয়ার কিনতেও যায়, শেয়ার বিক্রি করতেও যায়, আবার ব্রোকাররা যায়। ব্রোকার মানে হইতেছে তোমার যে অবলেখক বা এজেন্সি, যাদের মাধ্যমে আমরা কি করি? শেয়ার কেনা বেচা করি। ঠিক আছে, সো এই ছিল তোমাদের এমসিকিউ। যেটা বলছিলাম ভাইয়া, যে এমসিকিউ পার্টটা একটু শেয়ার রিলেটেড বা দীর্ঘমেয়াদী মূলধন এই রিলেটেড একটু বেশি রেদার দেন বন্ড। বাট সিকিউটা কি ভাই? আমার সিকিউটা হচ্ছে বন্ড রিলেটেড পুরাটা, যে বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য, এটা জিরো কুপন হলে সেক্ষেত্রে কি, চিরস্থায়ী হলে সেক্ষেত্রে কি, বা ওয়াইটিএম বা ওয়াইটিসি হইতে গেলেও সেক্ষেত্রে কি। ঠিক আছে, এই নর্মাল সূত্র কয়েকটা। সো এখন বাজে কত? 49। তো তোমাদেরকে 6টায় ক্লাস স্টার্ট দিলাম। হ্যাঁ, 6টায়, বরাবর 6টায় তোমরা চলে আসবা, বরাবর 6টায় তোমাদের ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।